আসসালামু আলাইকুম। আল তারেক একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজ কথা বলবো জ্যামিতি নিয়ে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সেখানে জ্যামিতির একবারে বিন্দু থেকে শুরু করে চতুর্ভুজ পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো যথারীতি আজ কথা বলার কথা হলো পরিধি, ক্ষেত্রফল এ সমস্ত নির্ণয় করার সূত্রসমূহ নিয়ে। তো আমি খুবই চেষ্টা করব কিভাবে খুব সহজে এই জিনিসগুলো শেখা যায়। আসুন শুরু করা যাক। তো আমরা যদি ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে চাই তাহলে খুব বেসিক একটা জিনিস আমাদেরকে সবার আগে জানতে হবে। আমি বোর্ডে এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। তো আগে যে চিত্রগুলো ছিল, তো এই চিত্রটা সেগুলোর মধ্যে যে কোনো একটা, এইটার নাম দিয়ে থাকবো আমরা সামান্তরিক, এবং সামান্তরিকের পাশে আমি এখানটায় আরেকটা চিত্র আঁকবো। এই চিত্রটার নাম দেব আয়তক্ষেত্র। তো একটু মনে করে দেওয়ার চেষ্টা করি যে এই যে আমার আয়তক্ষেত্রটা ছিল, আমরা বলেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। আর সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি বা এক সমকোণ নয়, তাকে বলা হয় সামান্তরিক। তো আমরা যদি সামান্তরিকের অথবা আয়তের যে কোনো একটার ক্ষেত্রফল সংক্রান্ত বিষয় সবার আগে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষেত্রফল নির্ণয় করাটা খুব সুবিধার হয়ে যায়। তো ক্ষেত্রফল নির্ণয় করার পূর্বে আসুন আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। একটা সামান্তরিক অথবা আয়তের যে বাহুটাকে আমরা বড় দেখতে পারবো, অর্থাৎ এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান, এই বড়টাকে আমরা বলবো দৈর্ঘ্য। এইটা হলো আমাদের দৈর্ঘ্য, আর এইটার দৈর্ঘ্য হলো এইটা। তাহলে এই বাহুটাও হবে আমাদের দৈর্ঘ্য। এখানটায় যে বাহুটা আছে এইটাও দৈর্ঘ্য। এখানটায় যে বাহুটা পাবো এটার নাম দেবো আমরা প্রস্থ। এই দুটো নামই প্রস্থ, এইটাও প্রস্থ। তো এই মুহূর্তে আমরা যে কনসেপ্টের সাথে পরিচিত হব সেটার নাম হলো পরিসীমা। তো পরিসীমার সাথে আমরা একটু আগে পরিচিত হওয়ার চেষ্টা করি। পরিসীমাটা হলো কোনো চতুর্ভুজের এই যে চারটা বাহু আছে, এই চারটা বাহুর দৈর্ঘ্যের যে সমষ্টি সেটাকে বলবো পরিসীমা। তো দেখেন, একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান তাহলে কি হতে পারে? দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য হতে পারে, যোগ দুইটা প্রস্থ আছে, তাহলে প্রস্থ যোগ প্রস্থ। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? দেখেন দৈর্ঘ্য আছে দুইটা, তাহলে লিখতে পারি দুই দৈর্ঘ্য যোগ কি লিখতে পারি? দুই প্রস্থ। এখান থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই আছে সেই সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পরিসীমার সূত্রে লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমা নির্ণয়ের সূত্রটা সামান্তরিকের ক্ষেত্রে যেমন সঠিক, আয়তের ক্ষেত্রেও ঠিক সমানভাবে সঠিক। তো পরিসীমা নির্ণয়ের পরে এখন আসুন একটু ক্ষেত্রফল নিয়ে জানা যাক। ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা দেখেন সামান্তরিকের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা যেতে পারে সেইটা নিয়ে আগে একটু আলোচনা করি। সো এইটা যদি আমার একটা সামান্তরিক হয় এর কিছু নাম রয়েছে। তো এইটা দৈর্ঘ্য এটা ঠিক আছে, এইটা যে আমাদের প্রস্থ এটাও ঠিক আছে, এইটা দৈর্ঘ্য এটাও ঠিক আছে, এইটাও প্রস্থ।
এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো এই বাহু থেকে বা এই বিন্দু থেকে একটা লম্ব দৈর্ঘ্যের প্রয়োজন পড়বে। লম্ব দৈর্ঘ্য কেন বলতেছি, কারণ আছে। দেখেন, আমরা যে ভুলটা করে থাকি, আমরা বলার চেষ্টা করি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। কথাটা ভুল। কারণ আমি যদি এইভাবে একটা সামান্তরিক আঁকি এবং এই বাহুগুলোই ব্যবহার করে, সমান বাহু ব্যবহার করে যদি আমি এখানে আবার আরেকটা সামান্তরিক আঁকি, তো দেখবেন আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে। অর্থাৎ সামান্তরিকটা এইরকম থেকে যত এরকম হয়ে যাবে, তার যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা তত কমে যাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো? এই যে আমরা যে লম্বটা কল্পনা করেছি দুইটা দৈর্ঘ্যের মাঝখানে, যে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ ধরে আমরা যে লম্বটা কল্পনা করব, এইটার নাম দেব আমরা উচ্চতা। তো এইটা যদি উচ্চতা হয় তাহলে খুব সহজ, আমরা জাস্ট এই যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের সাথে এই উচ্চতাটা গুণ করে দেব। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? এইটা হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা। এই যে দৈর্ঘ্য গুণন উচ্চতা, এটাই হলো আমাদের সূত্র। এই সূত্রটাই আমরা প্রত্যেকটা ক্ষেত্রের বেলায় অ্যাপ্লাই করে দেখব এবং ইনশাআল্লাহ দেখবেন সবসময় এটা মিলে যাবে। দেখেন, এই যে দৈর্ঘ্য আর এখানটায় প্রস্থ আছে, এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা দৈর্ঘ্যের মাঝখানে যে লম্ব দূরত্বটা আছে, এই লম্ব দূরত্বটা আমাদেরকে আলাদা করে বের করতে হবে না, কারণ এখানে লম্ব দূরত্বটা আছে। তার মানে এই আয়তের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা। এখন সমস্যা হলো যে এখানটায় যেটা উচ্চতা ছিল আর এখানকার যে উচ্চতার প্রস্থ একই জিনিস, যার কারণে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন, এই যে উচ্চতা যে জিনিস প্রস্থ সেই জিনিস, তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কিসের ক্ষেত্রফল হবে? এইটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানটায় যে সামান্তরিকটা রয়েছে, তো ধরেন আমি কি করলাম, এই সামান্তরিকের এই কর্ণটা যোগ করে দিলাম। যোগ করার ফলে কি হচ্ছে দেখেন, আমি দুইটা ত্রিভুজ পাচ্ছি। এখানটায় একটা ত্রিভুজ হচ্ছে, এখানটায় একটা ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ। মজার বিষয় হলো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজ কিন্তু পরস্পর সমান হবে। কেন? কারণ একটা সামান্তরিকের কর্ণগুলা ওই সামান্তরিকটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এতটুক, বলেন তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? খুব সহজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই যে আমাদের আগে যে সামান্তরিকটা ছিল সেই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা কি করব, এই যে দৈর্ঘ্য আর উচ্চতা আছে এইটার আগে আমরা একটা হাফ যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ হওয়ার কারণে ত্রিভুজের তার দৈর্ঘ্য হয় না। তো ত্রিভুজের কি হয়? ত্রিভুজের হয় হলো ভূমি। তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা কিসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? ত্রিভুজের। যেখানটা এইটা হবে আমাদের উচ্চতা আর এইটা হবে আমাদের ভূমি। তো একই জিনিস যদি আমরা এখানটাতেও করি, দেখেন ধরেন এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিলাম, তাহলে আলটিমেটলি আয়তটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে এতটুকের ক্ষেত্রফল। এবং আমরা কি করতে পারবো, এই দৈর্ঘ্যটাকে এখন আর দৈর্ঘ্য লিখবো না, দৈর্ঘ্যটাকে লিখবো ভূমি। অ্যান্ড যেহেতু এখানটায় 90 ডিগ্রি আছে, সেহেতু এটাকে এখন আমরা লিখবো উচ্চতা।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হচ্ছে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এই মুহূর্তে ত্রিভুজের ক্ষেত্রফলের পরে আমরা বর্গ এবং রম্বসের ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করব। তো বর্গ হলো সেই চতুর্ভুজ যার কি আছে, চারটা বাহুই সমান আছে এবং যে কোনো একটা কোণ 90 ডিগ্রি। যদি কোনো চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান হয় এবং একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে অটোমেটিকলি বাকি যে কোণগুলো আছে এগুলো 90 ডিগ্রি হয়ে যাবে। তো সেম এজ আমরা ধরে নিচ্ছি বর্গের ক্ষেত্রে এইটা হলো একটা দৈর্ঘ্য। এইটা আসলে প্রস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু বর্গের সবগুলোই দৈর্ঘ্য, তাহলে এটাও হবে আমাদের দৈর্ঘ্য। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই বর্গের ক্ষেত্রফল দাঁড়াবে হলো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্যও লিখতে পারেন, আপনি চাইলে এটাকে একটা বাহু বলতে পারেন, বাহু গুণন বাহুও বলতে পারেন, আসলে এটার সাথে এটার গুণ হবে। তাহলে কি লেখা যায়, বাহু গুণন বাহু, যেটাকে আমরা সংক্ষেপে বলি বাহু স্কোয়ার। এটা হলো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা যদি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি করা যেতে পারে দেখেন তো। ধরেন এটা একটা রম্বস, এটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমত কথা হলো, যেহেতু রম্বস পেয়ে গেছি, এখানটায় কিন্তু 90 ডিগ্রি নাই, তো আমাদেরকে আগে একটা উচ্চতা এঁকে নিতে হবে। এই উচ্চতার সাথে কি করব, এখানটায় যে বাহু আছে আমরা এই বাহুর ক্ষেত্রফল বের করে ফেলবো। তো দেখেন এটাকে আমরা বলবো এখন ভূমি অথবা একটা দৈর্ঘ্য, ঠিক আছে, এবং এটা কি উচ্চতা। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হবে উচ্চতা গুণন দৈর্ঘ্য। অর্থাৎ একটা দৈর্ঘ্য আর উচ্চতা, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে থাকবো। এটা ছাড়াও রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার আরো একটা সূত্র আছে, তো সেইটা একটু দেখাই। দেখেন এইটা যদি আমরা একটা রম্বস কল্পনা করি, তাহলে বিষয় যেটা ঘটবে সেটা হলো রম্বসের কিন্তু দুইটা কর্ণ থাকবে। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে রম্বসটা আছে, মাঝখানে যে দুইটা কর্ণ একে অপরকে ছেদ করলো, এই ছেদ করার ফলে কি হয়েছে লক্ষ্য করেন, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু, চারটা বাহু যেহেতু রম্বসের সমান, এটা হলো প্রথম কথা। তাহলে কি হবে, আলটিমেটলি প্রত্যেকটা সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে। তার মানে কি দাঁড়ায়, এখানটায় যে কোণটা আছে এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ, এখানে যে কোণটা আছে এই কোণও হবে 90 ডিগ্রি কোণ, একই সাথে এখানে যে কোণ আছে এটা হবে 90 ডিগ্রি এবং এখানে যে কোণ আছে এই কোণটা হবে 90 ডিগ্রি। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই মুহূর্তে খুবই সিম্পল একটা বিষয়, যেহেতু আমাদের এটার সাথে এইটা 90 ডিগ্রি আছে, আমি আবারও বলছি যেহেতু আমাদের এইটার সাথে এইটা 90 ডিগ্রি আছে, তাহলে এই যে অংশটুকু, এইটার ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারবো, জাস্ট এতটুকুর ক্ষেত্রফল আমরা লিখতে পারবো হাফ গুণন, দেখেন এইটা হলো এই কর্ণের অর্ধেক আর এইটা হলো এই কর্ণের অর্ধেক, ঠিক আছে, এটা এই কর্ণের অর্ধেক আর এটা হলো এই কর্ণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন, এই কর্ণের অর্ধেকের নাম দেন হাফ কর্ণ, এবং আইডেন্টিফাই করার জন্য আমরা এই কর্ণের এখানটায় 1 লিখি, গুণ এই যে কর্ণটা আছে এটার জন্য কি লিখতে পারি, হাফ কর্ণ
2। তো দেখেন আমরা যদি এখন এগুলাকে একটু সরল করি তাহলে কি পাই? এখানটায় একটা হাফ আছে, এখানটায় একটা হাফ আছে, এখানটায় একটা হাফ আছে। এই তিনটা হাফকে যদি আমি গুণ করে ফেলি তাহলে পাবো 1/8 ইন্টু কর্ণ 1 গুণন কর্ণ 2। তো এইটা হলো এতটুকের ক্ষেত্রফল, এবং যেহেতু এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সবগুলোই সমান, তাহলে পুরো রম্বজের মূলত কি আছে? এরকম 4টা ত্রিভুজ আছে। তাহলে এখন সমগ্র রম্বসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখেন, সমগ্র রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি যে এখানটা আমরা 4টা ত্রিভুজ আছে, 4 গুণন এই যে এখানটায় যে অংশটা আছে সেইটা, এইটা কত? 1/8 ইন্টু, দেখেন কর্ণ 1 ইন্টু কর্ণ 2, তার মানে কি কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কি করা যায়? এখানটায় আছে 4, এখানটায় আছে হলো 8, কাটাকাটি করে এখানটায় হয়ে যাবে 2। তাহলে এখানটায় এখন কি লেখা যায়? হাফ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেলাম? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এবং সেটা কিভাবে পেলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই মুহূর্তে আমি রম্বসের এবং বর্গের পরিসীমা নিয়ে একটু কথা বলবো, তারপর চলে যাব ট্রাপিজিয়ামে। তো দেখেন, পরিসীমার ক্ষেত্রে রম্বসের পরিসীমা নির্ণয়ের সূত্র আর বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র সেম। তো যেটা বলছিলাম, ধরেন এটা একটা বর্গ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এইটা হলো আমাদের দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য। তো সামান্তরিকের ক্ষেত্রে বা আয়তের ক্ষেত্রে আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র কি পেয়েছিলাম? আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র পেয়েছিলাম 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানটায় তো 2 আমরা পাচ্ছি, লিখলাম। এখানে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ লেখার কোনো সম্ভাবনা আছে? সুযোগ আছে? নাই। তাহলে এখানে কি লিখবো? 2 গুণন দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য। তার মানে কি হচ্ছে? এখানে হচ্ছে 2 আর এখানটা কি হচ্ছে? 2টা দৈর্ঘ্য হচ্ছে। তাহলে আলটিমেটলি কি লিখতে হচ্ছে? 4 গুণন দৈর্ঘ্য, অর্থাৎ একটা দৈর্ঘ্য যে আছে, এই একটা দৈর্ঘ্যকে যদি আমি 4 দ্বারা গুণ করে দিই তাহলেই একটা বর্গের পরিসীমা পাওয়া সম্ভব। একইভাবে রম্বসের ক্ষেত্রেও সেম ফর্মুলা, সেম সূত্র। ধরেন এখানটায় আমাদের দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য 4টা আছে এবং 4টা যেহেতু পরস্পর সমান, তাহলে পরিসীমার ক্ষেত্রে এটাও হবে 4 ইন্টু দৈর্ঘ্য, তাহলেই হবে। এই মুহূর্তে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে মজা যেখানটায় আছে, যেটা স্যার আমরা পিথাগোরাসের উপপাদ্য অনেকটাই প্রমাণ করতে পারি না, বিশেষ করে ট্রাপিজিয়াম, মানে চিঠির খামের মতো করে যেটা আঁকতে হয়, তো সেইটা হলো ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম জিনিসটা কি? যারা বেসিক ভিডিওটা দেখেছেন আশা করি বুঝতে পারবেন। ট্রাপিজিয়ামটা হলো এমন একটা চতুর্ভুজ, আমি আবারও বলছি, ট্রাপিজিয়ামটা হলো এমন একটা চতুর্ভুজ যার যে কোনো 2টা বাহু পরস্পর সমান্তরাল, কিন্তু অপর বাহুগুলো সমান্তরাল নয়। তো আমরা কি করব জানেন? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা ভুলে যাব। কোনো সমস্যা নেই, যারা ভুলে গিয়েছেন তাদেরকে ভেরি ভেরি ওয়েলকাম, খুব ভালো কাজ করেছেন ভুলে গিয়ে, আমিও ভুলে গেছিলাম। তারপরে দেখেন, এখন আমি যেটা বলি এইভাবে যদি পড়েন তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জীবনে কখনো ভুলবেন না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণন উচ্চতা। জান বলে দিলাম। এখন আপনারা বলতে পারেন যে এই বেটা ইঞ্জিনিয়ারিং পাশ করে পাগলা হয়েছে, ট্রাপিজিয়ামের সূত্র লেগেছে দৈর্ঘ্য গুণন উচ্চতা। যে আমি ঠিকই বলতেছি, কিন্তু আপনারা একটু বলেন তো,
দৈর্ঘ্য কোনটা ধরবেন, এইটা ধরবেন না এইটা ধরবেন, তাহলেই হবে। কেউ কেউ বলতে পারেন নিচেরটাকে দৈর্ঘ্য ধরবো, কেউ বলবেন উপরেরটাকে ধরবো, কিন্তু আমি একটু মাতব্বর টাইপের লোক, তো আমরা এক কাজ করি, আমরা শুধুমাত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জায়গায় এইটা আর এইটা দুটার একটাকেও না ধরে এই দুইটার গড় যেটা হয় সেটা ধরি। ঠিক আছে, তাহলে লেখেন দৈর্ঘ্যের গড় গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের গড় ধরলাম গুণন উচ্চতা ধরলাম। তো দেখেন আমরা যে এইটাকে আর এইটাকে দৈর্ঘ্য ধরলাম, তাহলে দৈর্ঘ্য মূলত কোনটাকে ধরলাম, যে দুইটা আমাদের সমান্তরাল বাহু আছে সেগুলো দুইটাকে আমি ধরলাম দৈর্ঘ্য। তাহলে এখানটায় লেখা যেতে পারে সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণন উচ্চতা। আশা করি যারা বড় বড় জিনিয়াস আছেন তারা আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন না, করার কোনো সুযোগ নেই। এটাই গণিতের সৌন্দর্য, জ্যামিতির সৌন্দর্য। তো সমান্তরাল বাহুদ্বয়ের গড়ের সাথে যখন আমি উচ্চতা গুণ করতেছি তখন আমি আলটিমেটলি কি পাচ্ছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাচ্ছি। তো এই সমান্তরাল বাহুদ্বয়ের গড়কে আমি কিভাবে লিখতে পারি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ 2। যেহেতু দুইটা আছে, গড় মানে আমরা কি জানি, ধরেন আমি বললাম যে 32 আর 8 এই দুইটার গড় কত, তাহলে 32 আর 8 এর গড় কত হবে, খুব ইজি, 32 যোগ 8, যেহেতু রাশি আছে দুইটা তাহলে আমি 2 দিয়ে ভাগ দেব, তাহলে আমি কত পাবো, এখানে পাবো 40 ভাগ 2 সমান হলো 20, এই আর কি। তাহলে আমি কি করব, আমি এইটাকে আর এইটাকে যোগ করব, যোগ করে যেহেতু আমাদের বাহু দ্বয় আছে, বাহু দুইটা আছে, সেহেতু 2 দ্বারা এটাকে ভাগ করে দেব, দিয়ে যেটা হবে সেটার সাথে আমাদের এখানে যে উচ্চতা আছে এই উচ্চতাটার গুণ করে দেব। তো দেখেন এই মুহূর্তে আমি কি লিখতে পারি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ হলো 2 গুণন হলো উচ্চতা। এইটা হলো আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অনেকে এই জিনিসটাকে আর একটু সিস্টেম করে এইভাবে লেখার চেষ্টা করেন, এই হাফটাকে সামনে নিয়ে আসে। তো লেখেন হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। তো এখন এখানটায় আপনারা যেটাই লেখেন যাই লেখেন, মূলত বিষয়টা হলো এটা। তো ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয়ের যে সূত্রটা হবে সেটা মূলত এই বাহু এই বাহু এই বাহু আর এই বাহুটা যোগ করে দিলেই হবে। তো ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয়টা আমাদেরকে অতটা করতে হয় না। তো এই মুহূর্তে কথা বলবো বৃত্ত নিয়ে। বৃত্ত সম্বন্ধে আমরা জানতাম এইটাকে বলবো আমরা বৃত্ত, যদিও জিনিসটা দেখতে আলুর মতো হয়েছে তবু মনে করেন এটাকে বৃত্ত। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যে রেখাটা কল্পনা করব এই রেখাটার নাম দেব আমরা ব্যাসার্ধ। ব্যাসার্ধকে লিখবো আমরা আর দ্বারা। আর যদি আমরা এইরকম একটা রেখা কল্পনা করি যেটা একটা জ্যা হবে এবং বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তখন সেইটাকে নাম দেব আমরা ব্যাস। তো এই ব্যাসার্ধটা হলো মূলত এই ব্যাসের অর্ধেক। তো এই ব্যাসকে আমরা বলবো ডায়ামিটার, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। তো আমরা এখানটাই জানি যে এখান থেকে এই যে পুরো যে ইটা আছে, অর্থাৎ যদি আমরা এই বিন্দু থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার এই বিন্দুতে এসে পৌঁছে, তাহলে আমরা এখানটায় যে বাইরের যে আবরণটা পাচ্ছি, যে দৈর্ঘ্যটা পাচ্ছি, অর্থাৎ এই যে অংশটা পাচ্ছি, যে পথটা পাচ্ছি, এটার নাম দিব আমরা পরিধি। তো চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রে যে জিনিসটাকে আমরা পরিসীমা বলেছি, বৃত্তের ক্ষেত্রে আমরা সেটাকে পরিধি বলতেছি। তো পরিধি সম্বন্ধে জানতে হলে বা বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে জানতে হলে আমাদেরকে একটা টার্মের সাথে পরিচিত হতে হবে। এই টার্মটার নাম হলো পাই।
পাই জিনিসটা কি? পাই কি জিনিস এইটা নিয়ে বিশাল বড় বড় কথা বলা যেতে পারে, তবে মনে রাখেন পাই মূলত বৃত্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই পাইটাকে আমরা যদি একটা বৃত্ত ধরি, সেই বৃত্তের যে পরিধিটা হয়, অর্থাৎ এই যে পরিধি, এই পরিধি এবং এই একই বৃত্তের যে ব্যাস রয়েছে, এই ব্যাসের যে অনুপাত, অর্থাৎ বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকেই বলবো আমরা পাই। তো বৃত্তের পরিধি যখন নির্ণয় করব, তো বৃত্তের পরিধির সূত্র হবে 2πr। 2πr অর্থ কি? 2πr মানে হলো এই যে আমাদের যে বৃত্তের ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটার সাথে আমি যদি আর গুণ করি এবং তার সাথে যদি আবার পাই গুণন করি, তাহলে আমি পাবো হলো বৃত্তের পরিধি। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমরা পাচ্ছি 2, আচ্ছা পাইটাকে যদি আগে নিয়ে আসি, পাই ইন্টু 2r। তো দেখেন এই 2r জিনিসটা কি? এই যে এখান থেকে এতটুক যদি আমি কল্পনা করি, এখান থেকে এতটুক, তাহলে কিন্তু এটার মানও আর, আবার এখান থেকে এতটুক কল্পনা করলে এইটার মানও আর। তাহলে 2r মূলত হলো এই যে বৃত্তের যে ব্যাস আছে ডি, এইটার সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বৃত্তের পরিধি সমান পাই ডি। তো বৃত্তের পরিধির সূত্রটা 2π আরও হতে পারে, আবার পাই ইন্টু ডিও হতে পারে। তো আসেন এই মুহূর্তে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে পড়ি। তো একটা বৃত্তের ক্ষেত্রফল বলা যায় হলো পাই আর স্কোয়ার। অর্থাৎ এই যে বৃত্তের ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটাকে আমরা স্কোয়ার করব এবং তার আগে আমরা পাই গুণন করব, তাহলে এখানটায় পাবো আমরা পাই আর স্কোয়ার। তো দেখেন এই যে এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন, যদি আমি এখানটা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু 2r, তাহলে অবশ্যই এটাও লেখা যাবে যে আর ইজ ইকুয়াল টু, অর্থাৎ 2r ইজ ইকুয়াল টু ডি, অতএব আর ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 2। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রে কিন্তু আমরা লিখতে পারি পাই, আর এর পরিবর্তে লিখতে পারি ডি বাই 2 স্কোয়ার। তাহলে কি লেখা যায় দেখেন, এখানটাই হবে পাই, ডি এর উপরে স্কোয়ার আছে তাহলে হবে ডি, এবং এখানটায় যে 2 রয়েছে, এই 2 এর উপরেও কিন্তু স্কোয়ার আছে, তাহলে এটা কত হবে 4। অর্থাৎ পাই ইন্টু ডি ডিভাইডেড বাই পাই ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটাও বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আগামী ভিডিওতেও আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং জ্যামিতির পরবর্তী ভিডিওতে বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আমার সমগ্র চ্যানেলের সাথে থাকেন, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, আশা করি সাবস্ক্রাইব করবেন সবাই। ধন্যবাদ।